বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এর আগের টিউটোরিয়ালে আমি 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি এবং সেখানে একটা কাজ ছিল, সেই কাজটা আমি করে দেখাইছি। তো আজকে আমরা উদাহরণ 1 থেকে অঙ্ক শুরু করুন, অর্থাৎ 4 পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করুন। তো বন্ধুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো দেখো, আজকে আমাদের আসলে আলোচনার বিষয় আছে উদাহরণ 1, তারপর এই যে বাস্তব সংখ্যা যোগ বিয়োগ, যোগ ও গুণ প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য, এরপর এই যে √2 একটা অম্লদ সংখ্যা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা আছে। আর যদি সময় পাই তা আমি এই কাজটা করে দেবো আজকে। তো চলো বন্ধুরা, আমরা আসলে আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো বন্ধুরা, এখানে বলছে √3 এবং 4 এর মাঝামাঝি দুইটা অম্লদ সংখ্যা। এই √3 এবং 4 এর মাঝামাঝি দুইটা অম্লদ সংখ্যা বলতে বোঝানো হয়েছে যে তুমি যে দুইটা অম্লদ সংখ্যা নির্ণয় করবা, সেই অম্লদ সংখ্যা দুইটা একটা √3 থেকে বড় হবে এবং আরেকটা মান 4 থেকে ছোট হবে। অর্থাৎ √3 থেকে বড় এবং 4 থেকে ছোট এইরকম মানগুলার এরকম দুইটা মান তোমাকে বের করতে হবে। তাই দেখো, এই অঙ্কটা কিন্তু এখানে করে দিছে। আমি যদি এই অঙ্কটা এখান থেকে বুঝাই দিই, দেখো এখানে ধরো √3, তুমি প্রথমে √3, এই যে √3 আছে, এই √3 রে ক্যালকুলেশন করবা। তোমার হাতে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে। এই যে দেখো, এখানে আসবা, আইসা এখানে √3 দিবা। তাহলে দেখো 1.7320 এরকম একটা বড় মান, অর্থাৎ এই মানটা কিন্তু শেষ না, এরপরে আরো মান আছে। এটা একটা ইনফিনিটিভ মান, অর্থাৎ এই মানটা এইভাবে একটা বিশাল মান। তাহলে 1.7320,508 এই পর্যন্ত বইতে নিচ্ছে। দেখো এই যে বইতে কিন্তু দেখো 1.7320,508 এই মানটা নিচ্ছে। তাহলে আমরা ওইটা নিলাম। এই যে দেখো 1.732058 এরকম একটা মান নিছে। তাহলে এটা √3 মান আছে। এখন যদি আমি এর মান এ একটা ধরে নিলাম যে এ একটা অম্লদ সংখ্যা, তাহলে এর মানটা বের করুম আমি। এর মানটা হবে কত? √3 থেকে বড়, 4 থেকে ছোট। তাহলে এখানে আমি রাখলাম এ সমান সমান, দেখো √3 প্লাস কত 4 ভাগ হচ্ছে 2। এখন দেখো √3 মান এটা না, 1.732058, আর এইখানে 4 আছে। দেখো যদি যোগ করি তাহলে কত আসে? দেখো 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। এখানে কিন্তু ভাগ 2 আছে, তাহলে এটা যোগ করলে কত হয়? 5 হয়। 5.732058, এই 4 ভাগ করবো কত দিয়া? 2 দিয়া। তো চলো আমরা একটু ভাগও করি। 5.732058 ভাগ হচ্ছে কত? 2। দেখো 2.8660 এরকম আছে। তাহলে এইখানে দেখো এটা ভাগ করলে 2.866 এরকম আরো আছে। তো এই মানটা কিন্তু অসমান মান। অসমান মান মানে হচ্ছে এই যে এটা হলো অসমান চিহ্ন, এটা হলো এর মান। এই অসমান মান বলতে আসলে কি বোঝায়? অসমান মান বলতে বোঝায় যে এই মানটা কিন্তু শেষ হয় না, এটা একটা ইনফিনিটিভ মান, অর্থাৎ এটা অনেক বড় একটা মান। তাহলে দেখো এর মান কিন্তু পেয়ে গেলাম। দেখো তো, তাহলে এই এর মানটা √3 থেকে বড় না আর 4 থেকে ছোট না, একটা মান পেলাম। এখন দেখো বির মান বের করবো আমি। তাহলে বির মান আবার বের করার জন্য এই যে দেখো
বি, এখানে বি একটা সংখ্যা ধরুম আমি, তাহলে এখানে দেখো বি, বি ধইরা দেখো √3 প্লাস 4 প্লাস 4। এখন বলতে পারো যে এইখানে কেন এই মানটা দিলাম, এই মানটা এখানে দিলাম হচ্ছে দেখো যে √3 প্লাস 4 এই দুইটা মানের সাথে আমার 4 যোগ করতে হবে। এখন দেখো এই দুইটা মানের যোগফল কিন্তু এই যে দাও এই যে 5.73205 ছিল, তার নেই এই যে এই দুইটা মানের যোগফল যে 5.7320508 এটার সাথে 4 যোগ করো, ভাগ হচ্ছে 3। এই 4-এর পর যোগ করো কত হয়? 9 হয় না? 9.7320508 ভাগ হচ্ছে কত? 3। এটাও ভাগ করো 7320508, এখানেও ভাগ করি আমরা, দেখো এখানে 9.7320508 ভাগ হচ্ছে কত? 3। কত হয়েছে দেখো 3.244 এরকম হয়েছে, বা আরো বেশি অনেক বড় একটা নাম্বার আছে। তাই এখানে দেখো আমি এটারও অসমান দিয়ে রাখলাম, এখানে কত? 3.244। এখন দেখো এইটা হইলো বির মান, তাই এই যে 3.244 যে মানটা আছে এই মানটা কিন্তু 4 থেকে ছোট, তাহলে দেখো 1 থেকে 3 থেকে বড় এবং 4 থেকে ছোট দুইটা মান আমরা পাইছি। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে, এভাবে বলতে পারি যে √3 থেকে কত 2.7 কত পাইছিলাম জানি 2.866, √3 থেকে 2.866 বড় কিন্তু 4 থেকে ছোট। আবার দেখো সেম ভাবে আবার দেখো √3 থেকে কত 3.244 বড় 4 থেকে ছোট। তাহলে সুতরাং এখানে এ ও বি অর্থাৎ এটা দ্বারা এরম বুঝাইছে যে √3 থেকে এ বড়, এ থেকে 4 বড়, আবার √3 থেকে বি বড়, বি থেকে 4 বড়, এইভাবেও তুমি দিতে পারো। তাহলে সুতরাং আমরা কি বললাম যে এই যে এখানে তাই লাগছে, দেখো যে এখানে লাগছে যে এই যে দুইটা মান পাওয়ার পরে এ ও বি উভয় বাস্তব সংখ্যা এবং উভয় √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। কারণ এ হলো অসমান সংখ্যা √3 এবং 4 এর গড়। এই যে দেখো এ হলো অসমান সংখ্যা এই √3 প্লাস 4 এর গড়, দুই দিয়ে ভাগ করে আমরা এটার গড় পাইছি। আবার বি হলো দেখো √3 প্লাস 4 প্লাস 4 এই সংখ্যার 3 দিয়ে ভাগ করে এর গড় পাইছি। তাহলে যেখানে তোমার √3 অপেক্ষায় এই এর মান বড়, এর মান বড় থেকে 4 বড়, √3 থেকে 2.866 বড়, আবার 2.866 থেকে 4 বড়। অনুরূপভাবে √3 থেকে 3.2244 বড়, আবার দেখো 3.244 থেকে 4 বড়। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ এখানে এই যে এর যে মানটা পাইছি এবং বির যে মানটা পাইছি একটু খেয়াল করবা, এর মানও ইনফিনিটিভ মান, বির মানও ইনফিনিটিভ মান, এই মানের তো কোনো শেষ নাই, আছে? এই মানগুলোরে তুমি কখনো ভগ্নাংশ আকারে দাঁড় করাইতে পারবে না, যার কারণে এই মানগুলোকে বলা হয়েছে কি অমূলত সংখ্যা বলা হয়েছে। তাহলে এইভাবে
এরূপ অসংখ্য অমূল্য সংখ্যা হইতে পারে। তাহলে সুতরাং এ ও বি দুইটা অমূল্য সংখ্যা নির্ণয় করা হলো। আশা করি তোমরা বন্ধুরা এই অঙ্কটা বুঝতে পারছো। এরপর যদি না বোঝো তাহলে ভিডিওটা আরেকবার যদি দেখো তাহলে অবশ্যই তুমি বুঝবা। এরপর দেখো বাস্তব সংখ্যার যোগ ও গুণ প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য। এই যে এখানে 9টা বৈশিষ্ট্য আছে বন্ধুরা, দেখো এই 9টা বৈশিষ্ট্য মূলত তোমার নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ নৈবিত্তিকের জন্য এই বৈশিষ্ট্যগুলো আসে। এটা একটু মনে রাখতে হবে যে এ বি যদি বাস্তব সংখ্যা হয় তখন এ প্লাস বি অর্থাৎ এ বির যোগফল আর এ বির গুণফল পরস্পর সমান হয়। এ আর বি যদি বাস্তব সংখ্যা হয় তখন এ আর বি যোগ করলেও যে বাস্তব সংখ্যা পাওয়া যাবে, এ আর বি গুণ করলেও সেম একই বাস্তব সংখ্যা পাওয়া যাবে। এটা একটা বৈশিষ্ট্য। আবার দেখো এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি যে কথা, বি প্লাস এও এই কথা। যেমন ধরো এর মান আমি ধরো 1 ধরলাম আর বির মান ধরো 2 ধরলাম, তাহলে আবার এখানে দাও বির মান তুমি 2 ধরো আর এর মান 1 ধরো, তাহলে এইটা যোগ করো তুমি 3 পাইবা, এটা যোগ করো 3 পাইবা। তাহলে এই কথা আর এই কথা, এই যে এই কথা আর এই কথা সমানই। আবার দেখো এ বি এর মান যদি তোমার 1 হয় আর বির মান যদি ধরো তোমার 2 হয়, আবার দেখো বির মান যদি তোমার 2 হয় আর এর মান যদি 1 হয়, তাহলে কত এখানেও 2 এখানেও 2, তার মানে একই কথা। তা এইটাই বলছে এখানে যে এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি সমান সমান বি প্লাস এ হতে পারে, আবার এ বি সমান সমান বি এও হইতে পারে। এরপর দেখো এ বি সি বাস্তব সংখ্যা হলে তুমি এটারে বন্ধনী এ প্লাস বি প্লাস কত সি, এটা হচ্ছে কথা। আবার এ প্লাস বন্ধনী বি প্লাস সি, এটাও এই একই কথা। অনুরূপভাবে দেখো এ বি ইন্টু সি আবার এ ইন্টু বি সি, এ আর গুণফলও যা হবে এ আর গুণফলও তাই হবে। এ বাস্তব সংখ্যা হলে কেবল দুইটা বাস্তব সংখ্যা 0 অথবা 1 আছে। অর্থাৎ এ যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে কেবল দুইটা বাস্তব সংখ্যা 0 এবং 1 আছে। একটা কন্ডিশন হলো 0 ডাজ নট 1, অর্থাৎ 0 কখনো 1 এর সমতুল হবে না। এবং এ প্লাস 1 সমান সমান কত 0 প্লাস 1, অর্থাৎ এখানে যদি তোমার এর মান ধরো 1 হইল তো 1 এর সাথে 0 যোগ দাও। আবার এখানে দেখো তোমার 0, আবার এখানে কত এর মান 1, তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, তার মানে এইটা যোগফল আর এইটা যোগফল পরস্পর কি হবে এ হবে। তাহলে এ এর সাথে 0 যোগ করলেও এ হবে, আবার 0-র সাথে যোগ করলেও এ হবে। সেম একইভাবে দেখো এ ইন্টু 1, এ আর 1 গুণ দিলেও এ হবে, 1 ইন্টু এ গুণ দিলেও এ হবে। এরপর দেখো এ বাস্তব সংখ্যা হলে এ প্লাস মাইনাস, দেখো এইরকম এ এখানে দেওয়া আছে তোমার এ প্লাস মাইনাস কত এ। দেখো তো বন্ধুরা এই প্লাস আর মাইনাসে মাইনাস হয় না, তখন প্লাসে আর মাইনাসে যদি তুমি কাটো তাহলে কি হয় 0 হয় না। তাহলে এই যে দাও এ প্লাস মাইনাস এ সমান কত 0 হয়। আবার এ ডাজ নট কত 0, এ যখন এর মান যখন 0 হবে না তখন এ আর এ যদি তুমি কাইটা দাও তাহলে কত হইব 1 হইব, অর্থাৎ এ ইন্টু 1 অপর এ সমান কত 1 লেখা যায়। এ বি সি বাস্তব সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি, অথবা এই যে দাও এ দিয়া বি রে গুণ দিলে এ বি হইব, আবার এ দিয়া সি রে গুণ দিলে এ সি হইব। ঠিক আছে। আবার এ বি বাস্তব সংখ্যা হলে এ অপেক্ষা বির মান বড় হইতে পারে, আবার কখনো কখনো এ আর বি পরস্পর সমান হইতে পারে, অথবা বি থেকে এর মান বড় হইতে পারে। অর্থাৎ 2-3টা কন্ডিশন হইতে পারে যে এ আর বি যদি বাস্তব সংখ্যা হয় সেখানে এ লেস দ্যান বি হবে, অথবা এ ইকুয়াল বি হবে, অথবা এ গ্রেটার দ্যান বি হবে। এ বি সি বাস্তব সংখ্যা হলে এ লেস দ্যান বি হইতে পারে, অথবা এ প্লাস সি লেস দ্যান হচ্ছে বি প্লাস সি হইতে পারে। এ বি সি বাস্তব সংখ্যা হলে এ লেস দ্যান বি যদি হয়, অর্থাৎ এ বি সি বাস্তব সংখ্যা এবং এ লেস দ্যান বি যদি হয় তখন এ সি লেস দ্যান বি সি হইতে পারে।
আবার 0 থেকে সি এর মান বড় হইলে 0 থেকে সি এর মান বড় হইলে হলো তোমার এ সি বেশি হইতে পারে। আবার যদি 0 থেকে সি এর মান ছোট হয় তখন এ সির মান ছোট হইতে পারে, বি সির মান বড় হইতে পারে। এটা ছিল আমাদের 9টা কন্ডিশন বা 9টা প্রক্রিয়া ছিল বা 9টা বৈশিষ্ট্য ছিল মূলত অমূলত সংখ্যার যোগ এবং গুণের জন্য। তো বন্ধুরা, আশা করি তোমরা এইগুলা ভাষায় যদি আবার দেখো তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এরপর দেখো আমাদের পরবর্তী কাজটা, এখানে বলছে √2 একটা অমূলত সংখ্যা। দেখো এই √2 যে অমূলত সংখ্যা এটা আমরা প্রমাণ করুম। আমি যদি এইভাবে প্রমাণ করতে পারি যে √2 একটা মূলত সংখ্যা, √2 যদি মূলত সংখ্যা প্রমাণ করতে পারি তাহলে তো সেটা অমূলত সংখ্যা হবে না। কিন্তু যদি ওইটার মূলত সংখ্যা প্রমাণ না করতে পারি তাহলে তো সেটা অমূলত সংখ্যা হবে। তা এই কারণে দেখো ধরে নিয়েছি যে √2 একটা মূলত সংখ্যা। বিষয়টা আবার বোঝো যে বলা হয়েছে যে √2 একটা অমূলত সংখ্যা। এখন √2 যদি মূলত সংখ্যা হয় তাহলে তো সেটা আর অমূলত হবে না। কিন্তু √2 যদি মূলত সংখ্যা না হয় তাহলে তো সেটা অমূলত সংখ্যা হবে। কি বলো? তাহলে এইভাবে আমরা এখানে দাও ধরে নিচ্ছি যে ধরি √2 একটা মূলত সংখ্যা। তাহলে এমন দুইটা পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি পি কিউ গ্রেটার দ্যান কত 1, অর্থাৎ এই পি এবং কিউ এই দুইটা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। কিউর মান কত হবে? 1 অপেক্ষা বড় হবে। তাহলে এখানে দেখো √2 সমান সমান কত? পি ডিভাইডেড কিউ। এখন উভয় পক্ষের বর্গ করা হয়েছে, অর্থাৎ দেখো এটা এমন ছিল, এই মানটা এমন ছিল যে এই যে √2 ইকুয়াল পি ডিভাইডেড কিউ। এখন উভয় পক্ষের বর্গ করছে, তা বর্গ করলে তুমি বর্গ চিহ্ন দাও। দেখো বর্গ চিহ্ন দিলাম। এই বর্গ চিহ্ন দিলে এই স্কোয়ার আর এই রুটে কাটাকাটি যায় যা, তাহলে এখানে থাকে কত? দেখো শুধু 2 থাকে। আর এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা পি এর উপরেও আছে কিউর উপরেও আছে। এটা যদি আমরা ভাঙ্গায় দিই, এভাবে ভাঙ্গায় তুমি দিতে পারো। তাহলে দেখো এখন যদি তুমি আবার এই উভয় পক্ষরে কিউ দিয়া গুণ দাও, তাহলে কি হয়? দেখো পি স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার হবে, পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার, উভয় পক্ষরে তুমি কিউ দিয়া গুণ দিছো। তা দেখো এখানে হলো কিউ স্কোয়ার আর এন হলো কিউ। তা আমি এখান থেকে এই কিউ দিয়া যদি এখান থেকে কিউ রে কাটি তাহলে থাকে কত? দেখো 2q সমান সমান কত? পি স্কোয়ার কিউ থাকে, অর্থাৎ দুইটা কিউ থেকে একটা কিউ যায় যায়। তাহলে আমাদের এখানে দেখো এই যে 2q এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে 2q হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন এই যে এখানে এটাই বলছে, দেখো দেখো উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে 2q পূর্ণ সংখ্যা। এই যে 2q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার ডিভাইডেড কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং কিউর মান 1 অপেক্ষায় কি বড়। তাহলে 2q এবং পি স্কোয়ার ডিভাইডেড কিউ সমান হতে পারে না, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা অমূলত সংখ্যা, তাই এরা পরস্পর সমান হতে পারে না। তাহলে কি দেখা যায়? 2q ডাজ নট পি স্কোয়ার ডিভাইডেড কিউ। তাহলে 2q কে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ 2q √2
ডাজ নট পি ডিভাইডেড কিউ, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে যেহেতু প্রকাশ করা যাবে না তাহলে √2 একটা অমূলত সংখ্যা। এটা ছিল বন্ধুরা আমাদের এই উদাহরণের এটা। এখন দেখো আমি একটু দেখি আরো যে কত সময় হয়েছে। আচ্ছা, 10 মিনিট লাগতে পারে। আর দেখো এখানে কি আছে, দেখো √3 একটা অমূলত সংখ্যা। আমরা দেখো তো একটু পিছনে যাই তো, কি লিখছিলাম, √2 একটা মূলত সংখ্যা। আমিও এইটারও সেম একইভাবে এখানে ধরে নিম, যে এখানে ধরি ধরি √3 একটি মূলত সংখ্যা। √2 একটি মূলত সংখ্যা যেখানে পি কিউ গ্রেটার দ্যান 1, পরস্পর সহমৌলিক সহমৌলিক, তাহলে আমরা বলতে কি, দেখো √3 ইকুয়াল টু পি ডিভাইডেড কিউ। উভয় পক্ষরে যদি আমরা বর্গ করি, দেখো √3 সমান হচ্ছে পি ডিভাইডেড কিউ। লেখাটা আসলে তোমরা √2 যেভাবে নির্ণয় করছো সেম একইভাবে লেখা দিলে হবে। তাই স্কোয়ার আর রুটে যদি আমরা কাইটা দিই, শুধু 2 জায়গায় 3 লিখবা। তোমরা একটু আগে যে √2 যে একটা অমূলত সংখ্যা, এটা যে তুমি প্রমাণ করেছো, ওইটাও যেই কথা এইটাও সেম একই কথা, শুধুমাত্র লেখাটা ওইটার মতন রাখবা। আর যেখানে যেখানে 2 আছে সেখানে তোমরা 3 বসায় দিবা, তাহলে তোমাদের এই উত্তরটা হয়ে যায় বন্ধুরা। একদম সহজ উত্তর এটা। এখন যদি দেখো আমরা যদি উভয় পক্ষরে কিউ দ্বারা গুণ দিই, তাহলে এখানে 3 রে কিউ দিয়ে গুণ দিলে 3 কিউ হবে, আর এই পাশে আমরা কিউ দিয়া গুণ দিলাম, তাহলে দেখো এখানে কি আসে, 3 কিউ ইকুয়াল টু কত, পি স্কোয়ার। এখানকার একটা কিউর সাথে এখানে তো কিউ হবে শুধু, এখানকার এই কিউর সাথে এখানকার একটা কিউ যদি আমরা কমায় দিই, তাহলে দেখো কি হয়, কিউ হয়। তা দেখো এটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, তার মানে এটা একটা অমূলত সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে স্পষ্টত √3 একটা 3 কিউ একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার ডিভাইডেড কিউ পূর্ণ সংখ্যা নয়। তাই এখানে আমরা বলতে পারি যে তোমার কি, এই যে এখানে কি বলছে দেখছো, যে এই যে এইভাবে বলতে পারি যে 3 কিউ ডাজ নট কত, পি স্কোয়ার ডিভাইডেড কিউ, অর্থাৎ √3 is not p divided q। তাহলে √3 একটা অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। এই যে আমাদের উত্তর ছিল বন্ধুরা, এটা ছিল উত্তর। তোমরা এটা সামান্য একটু বুদ্ধি খাটায় করবা কি, এই যে √3 আছে না, এই √3 রে এই জায়গায় না 2 জায়গায় বহাইবা, এখানে রাখবা √3। এই যে এখানে যেখানে 2 আছে সেখানে √3 রাখবা, যেখানে 2 আছে সেখানে 3 রাখবা, যেখানে 2 কিউ আছে সেখানে 3 কিউ হবে। এইভাবে
এইটা চেঞ্জ করে তুমি যদি এটার উত্তর একদম সাজায় দাও, তাহলে তোমার এই কাজটা প্রমাণ করা হয়ে যাবে। আমি তো দেখাই দিলাম, এরপর তোমরা এইভাবে করে হারাইবা। এখানে দেখো, এটা একটু বুঝাই দেই। এখানে বলছে প্রমাণ করো যে যে কোনো চারটা কর্মীর স্বাভাবিক সংখ্যার গুণফল এর সাথে 1 যোগ করে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। স্বাভাবিক কর্মীর সংখ্যা বলতে কি বোঝা বন্ধুরা? এখানে ধরো এক্স এর সাথে 1 যোগ করবা, আবার এক্স এর সাথে 2 যোগ করবা, আবার এক্স এর সাথে 3 যোগ করবা। এগুলো আছে স্বাভাবিক সংখ্যা। এই যে কর্মী স্বাভাবিক সংখ্যা। তা আমরা দেখছি, দেখো ধরি মনে করি চারটা কর্মীর স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3। তাহলে কর্মী সংখ্যা চারটি কর্মীর সংখ্যা চারটির গুণফলের সাথে কত 1 যোগ করতে হবে। তা দেখো এই যে চারটা সংখ্যা যোগফলের সাথে 1 যোগ করা হয়েছে। এখন প্রথমে তুমি এই এক্স দিয়ে এক্স এর গুণ দাও, অথবা এইটা এভাবেও করতে পারো। হ্যাঁ, এক্স দিয়ে এক্স এর গুণ দাও, এক্স দিয়ে এক্স এর গুণ দিলে এক্স স্কোয়ার হয়, এক্স দিয়ে 3 এর গুণ দিলে কত হয় 3x হয়। আবার দেখো এই এক্স দিয়া এই এক্স এর গুণ দাও, তাহলে কত হয় এক্স স্কোয়ার হয়। এক্স দিয়া 2 এক্স এই এরকম করছে, দেখো এক্স প্লাস 1, এক্স প্লাস 2। এটা যদি আমরা গুণ দিই, দেখো এই এক্স দিয়া এক্স এর গুণ দিলে কত হয় এক্স স্কোয়ার হয়, আবার এক্স দিয়া 2 এর গুণ দিলে কত হয় 2x হয়। এই এক্স দিয়া 1 এর গুণ দিলে কত হয় এক্স হয়, 1 দিয়া 2 এর গুণ দিলে কত হয় 2 হয়। তাহলে দেখো 2x আর 1x যোগ করলে কত হয় 3x হয়েছে, আর এই 2 এর 2 এইভাবে গুণ করছে বন্ধুরা। এখন দেখো এই এক্স স্কোয়ার প্লাস 3x আর এক্স স্কোয়ার প্লাস 3x এর সাথে কিন্তু মিল আছে, এই কারণে এটার সমান ধরে নিচ্ছে কত a। তাহলে এখানে কত হবে এটার সমান a, তার মানে এখানে হলো a। আর এটুর সমান কত এই a প্লাস কত 2। তাই এর সাথে a গুণ দিলে a স্কোয়ার হয়, এর সাথে 2 গুণ দিলে 2a হয়, আর a প্লাস 1 1। এখন দেখো এটা কিন্তু a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে যা একটা পূর্ণ সংখ্যা, সুতরাং যে কোনো চারটা কর্মীর স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়, প্রমাণিত। এটাই ছিল বন্ধুরা আমাদের আজকের এই অধ্যায়ের অঙ্ক। আমরা আগামী কাল থেকে দশমিক ভগ্নাংশের অঙ্ক করুম। তো তোমরা সবাই ভালো থাকবা অবশ্যই। আল্লাহ হাফেজ।